সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার হায়ার স্টাডি পর্বের নতুন একটি ভিডিওতে। তো আমাদের অনেকেরই ইচ্ছা থাকে যে আমরা পৃথিবীর অন্যতম একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বা আমাদের গবেষণা করব। তো তারই প্রেক্ষিতে আমি আজকে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, যা পৃথিবীর টপ মোস্ট 10টি ইউনিভার্সিটির মধ্যে একটি এবং এটি এশিয়ার মধ্যেও অন্যতম একটি বিশ্ববিদ্যালয়। তো এই বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে আপনাদেরকে কী করতে হবে, আপনাদের কী ধরনের আবেদনের যোগ্যতা থাকতে হবে তা নিয়ে আজকে সংক্ষেপে কিছু আলোচনা করব। তবে আমি মনে করি যারা বর্তমানে কলেজে আছেন তারা যদি আন্ডারগ্রেড বা ব্যাচেলর করতে চান তাদের জন্য এটি একটি বেস্ট অপশন হবে। তো চলুন সময় নষ্ট না করে আমি আপনাদের মাঝে চেষ্টা করব সংক্ষেপে পুরো প্রসিডিংসটা তুলে ধরার জন্য। শুরুতেই যদি আসি যে কেন আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে অ্যাপ্লিকেশন করব। এটি বর্তমানে এশিয়ার মধ্যে প্রথম এবং সারা বিশ্বে 8ম স্থান অধিকার করেছে। শুধু তাই নয়, এটি প্রায় শুরু থেকেই ওয়ার্ল্ডের টপ 10 ইউনিভার্সিটির মধ্যে একটি ইউনিভার্সিটি। সো আমরা যারা হায়ার স্টাডির ক্ষেত্রে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিকে প্রাধান্য দিয়ে থাকি, আমার কাছে মনে হয় যে এই নাস আমাদের জন্য একটি অন্যতম অপশন হতে পারে। তো এবার আসি বিএসসি বা আন্ডারগ্রেড নিয়ে কিছু আলোচনা করি আপনাদের মাঝে। সাধারণত প্রতি বছর ইন্ডিয়া থেকে অনেক স্টুডেন্ট পড়তে আসে এই নাসে, বাট আমাদের বাংলাদেশ থেকে হয়তো ইনফরমেশন গ্যাপের জন্য অনেকেই অ্যাপ্লিকেশন করেন না। তবে আমি আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে যারা আপনারা কলেজে আছেন, বর্তমানে পড়াশোনা করছেন, তাদের যদি ইচ্ছা থাকে হায়ার স্টাডিতেই আন্ডারগ্রেড করতে চলে আসবেন, তাহলে আমার মনে হয় যে আপনারা এখান থেকে বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। তো প্রথমেই তারা যেই স্কলারশিপটি প্রোভাইড করে তা হচ্ছে আসিয়ান আন্ডারগ্রেড স্কলারশিপ। তবে এটি আসিয়ান দেশভুক্ত, যেমন মালয়েশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, এই সমস্ত দেশের স্টুডেন্টগুলোর জন্য তারা প্রোভাইড করে। এটি বাংলাদেশিদের জন্য না। তবে বাংলাদেশিদের জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি আন্ডারগ্রেড স্কলারশিপ এবং নাস ইন্টারন্যাশনাল আন্ডারগ্রেজুয়েট স্কলারশিপটি বেশ জনপ্রিয়। তবে এই দুটি ইউনিভার্সিটির স্কলারশিপ বাদেও আরও অনেক ধরনের স্কলারশিপ অপরচুনিটি রয়েছে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য। তো আমি এই লিঙ্কটি আমার ইউটিউবের কমেন্ট বক্সে দিয়ে দিব। আশা করছি আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে এই লিঙ্কে ঢুকে আপনারা আপনাদের সেই রিকোয়ার্ড ইনফরমেশনটি দেখে নেবেন। এবং মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে যদি আসি, তাহলে প্রথমে যে স্কলারশিপটি আসে তা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের। এটি মূলত আমরা যারা মাস্টার্স করতে চাই তাদের জন্য অ্যাপ্লিকেবল। আর পিএইচডির জন্য তারা নার্স রিসার্চ স্কলারশিপ, প্রেসিডেন্টস গ্র্যাজুয়েট ফেলোশিপ এবং A-স্টার গ্র্যাজুয়েট স্কলারশিপ, এই 3টি স্কলারশিপ পিএইচডির জন্য খুবই বিখ্যাত এই ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের। সো আমি আজকে এই 3টি স্কলারশিপ নিয়ে মূলত তার বিশদে একটি আলোচনা করার চেষ্টা করব। তবে এর বাহিরেও আরও অনেক ধরনের ফান্ডিং অপরচুনিটি আছে, তা এই লিঙ্কে ঢুকলে আপনারা পেয়ে যাবেন। আমি এই লিঙ্কটিও আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এবার আসি যে কি ধরনের এলিজিবিলিটি থাকলে আমরা এই ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে অ্যাপ্লিকেশন করতে পারবো। তো আন্ডার গ্র্যাজুয়েট এবং মাস্টার্স ও পিএইচডির ক্ষেত্রে এলিজিবিলিটিগুলো আলাদা, আমি ঠিক সেভাবে আলোচনা করছি এখন। সো আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে পৃথিবীর সমস্ত দেশ থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে সিঙ্গাপুরের যে স্টুডেন্ট আছে তারা সাধারণত এই স্কলারশিপগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারে না, তাদের জন্য অন্য ধরনের ফান্ডিংয়ের অপরচুনিটি রয়েছে। আর মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে সাধারণত সারা বিশ্ব থেকেই আমরা আবেদন করতে পারি। আন্ডারগ্র্যাজুয়েটের ক্ষেত্রে আমাদের স্কুল, স্পেশালি প্রাইমারি এবং হাই স্কুলের রেজাল্ট খুবই ইম্পর্ট্যান্ট। আর আমরা যদি মাস্টার্স এবং পিএইচডি করতে চাই তাহলে আমাদের যেই টার্মিনাল ডিগ্রি থাকবে, যেমন মাস্টার্সের ক্ষেত্রে আন্ডারগ্র্যাজুয়েট এবং পিএইচডির ক্ষেত্রে মাস্টার্সের, এটি অবশ্যই ভালো হতে হবে। তা যদিও বলা আছে সেকেন্ড আপার ক্লাস, তবে একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু এটি টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি, সো এখানকার যে রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে তার চেয়েও চেষ্টা থাকতে হবে যেন আমাদের সমস্ত স্কোরগুলো অনেক ভালো থাকে, কারণ এখানে প্রতি বছর অনেক অ্যাপ্লিকেশন জমা পড়ে। সো তাদের সাথে যদি আমরা কম্পিট করতে চাই তাহলে আমাদের সমস্ত অ্যাচিভমেন্ট বা রেজাল্টগুলো ঠিক ওই মানেরই হতে হবে।
গ্র্যাজুয়েটদের জন্য আরেকটি যে বিষয় তারা খুবই গুরুত্ব দিয়ে থাকে সেটি হচ্ছে তাদের একটি স্ট্রং লিডারশিপ কোয়ালিটিস থাকবে এবং সেই সমস্ত স্টুডেন্টরা যেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে খুব ভালো হয়, তারা সাধারণত সেই সমস্ত স্টুডেন্টদেরকেই স্কলারশিপ প্রোভাইড করে থাকে। আর মাস্টার্সের ক্ষেত্রে আমাদের আসলে একটা শুধু পিএইচডি বা মাস্টার্স আমরা এমনি করতে যাচ্ছি সেরকম হলে চলবে না, আমাদের অবশ্যই আমাদের একটা রিসার্চ ইন্টারেস্ট থাকতে হবে, যেগুলোর সামঞ্জস্য থাকতে হবে আমাদের বিভিন্ন R&D সেক্টরের ক্ষেত্রে। এবং আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে ট্রান্সফার অ্যাপ্লিকেশন যদি এমন হয় যে আমরা অন্য কোনো দেশে পড়াশোনা করছি, সেখান থেকে আমরা জাস্ট ট্রান্সফার করে নিয়ে যাব, তাহলে আমরা স্কলারশিপের আন্ডারে অ্যাপ্লিকেশন করতে পারবো না। আর মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে অনেকগুলো প্রোগ্রামে তারা জিআরই স্কোর চায়, তাই আপনারা যখন যেই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই তার ওয়েবসাইটে ঢুকে এই স্পেসিফিক রিকোয়ারমেন্টটি আছে কিনা সেটি চেক করে নেবেন। আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে আরও কিছু এলিজিবিলিটি তারা দেখে, যেমন প্রত্যেকটা সেমিস্টারে আপনাদেরকে অবশ্যই একটি ভালো রেজাল্ট করতে হবে, যেটি ন্যূনতম মান হচ্ছে GPA 3.5 তুলতে হবে। এবং যারা ডেন্টাল বা ল বা মেডিসিনে পড়াশোনা করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা সেমিস্টারের মার্ক যেন 80% থাকে, ঠিক এই রকম একটি এলিজিবিলিটির শর্তই ওয়েবসাইটে বলা আছে। এছাড়াও যদি আমরা মাঝপথে এই স্কলারশিপ ছেড়ে দেই তাহলে তারা যে পরিমাণ টাকা আমাদেরকে দিবে ঠিক সেই পরিমাণ টাকা আমাদেরকে আবার সেটাকে ডিসবার্স করে দিয়ে আসতে হবে ইউনিভার্সিটিকে, তো এটিও আমাদের মাথায় রাখতে হবে। তো যেটা একটু আগে বললাম যে আসলে নার্সে অ্যাডমিশন পাওয়া খুবই টাফ, কারণ এটি ওয়ার্ল্ডের টপ মোস্ট ইউনিভার্সিটি। সো আমাদের এটা অবশ্যই ইনশিওর রাখতে হবে যেন আমরা আমাদের সিভি আমাদের ডকুমেন্টস যেন সেই রকম ভালো মানের হয়, তাহলে যেন আমরা বাকি যারা অ্যাপ্লিকেশন করে তাদের সঙ্গে একটি ভালো কম্পিটিশনের মাধ্যমে আমরা সুযোগ পাই এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য। তো ফ্যাসিলিটিস বা বেনিফিটসের কথায় যদি আসি তাহলে এটিও আন্ডারগ্রেড এবং গ্রাজুয়েট স্টাডির ক্ষেত্রে একটু ডিফারেন্ট। যেমন দুটো ক্ষেত্রেই ফুল টিউশন ফি হয়ে যাবে যদি আমরা স্কলারশিপ পেয়ে যাই। এবং আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে তারা সাধারণত সিঙ্গাপুরিয়ান ডলারে $5,800 দিবেন অ্যানুয়াল লিভিং অ্যালাউন্সেস হিসেবে। আর মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে সাধারণত 3,500 থেকে 4,500 সিঙ্গাপুরিয়ান ডলার তারা প্রতি মাসে দিয়ে থাকে, তবে এটি ডিপেন্ড করে হচ্ছে স্কলারশিপ টু স্কলারশিপ। সো আমরা যে স্কলারশিপে অ্যাপ্লিকেশন করব সেই স্কলারশিপের আমরা ওয়েবসাইটে গিয়ে এই বেনিফিটগুলো চেক করে নিব। এছাড়াও আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে তারা প্রায় $2,000 মতো কম্পিউটার অ্যালাউন্স দিয়ে থাকে। এটি সাধারণত সেকেন্ড সেমিস্টারে পায়। প্রথম সেমিস্টার পাস করার পরে আপনারা চাইলে ল্যাপটপ কেনার জন্য তারা একটি ফান্ড আপনাদেরকে প্রোভাইড করে থাকবেন। আর মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে যে কোনো ধরনের যদি বুক বা কম্পিউটার বা কনফারেন্সে আপনার অ্যাটেন্ড করার ইচ্ছা থাকে এবং আপনার থিসিসের সময় থিসিস প্রিন্টিং বা বাইন্ডিংয়ের সমস্ত খরচই এই সমস্ত স্কলারশিপের আন্ডারে থাকবে। আর আন্ডারগ্রেডের ক্ষেত্রে $5,000 তারা প্রোভাইড করবে অ্যানুয়াল অ্যাকোমোডেশন। আর মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে স্পেশালি পিএইচডির ক্ষেত্রে আপনাদের পিএইচডি শেষ করার পরে 2 বছরের জন্য আপনারা ফান্ডিং পেতে পারেন আপনাদের পোস্ট ডক্টরাল ট্রেনিংয়ের জন্য। আর এছাড়াও আপনারা ওয়ান টাইম ইয়ার ট্রাভেল পাবেন যদি প্রেসিডেন্সিয়াল ফেলোশিপে আপনারা সিলেক্টেড হন। তো আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে ফুল টাইম ফ্যাসিলিটিস থাকবে, 4 বছর বা 4.5 বছর যেই বছর টাইমটাই লাগুক তারা আপনাদেরকে ফুল সাপোর্ট দিবে। আর পিএইচডির ক্ষেত্রে সাধারণত তারা 4 বছরের ফান্ডিং করে থাকে, আর মাস্টার্সের ক্ষেত্রে তারা 2 বছরের ফান্ডিং করে থাকে। তো মোটামুটি দেখা যাচ্ছে যে আপনারা আন্ডারগ্রেডে যদি পড়তে আসেন তাহলে এটি মূলত 1,20,00,000 টাকার মতো কাভার করে ফেলবে, যা টোটালি সিঙ্গাপুর গভর্নমেন্ট আপনাকে দিবে। আর পিএইচডি এবং মাস্টার যদি আপনারা করতে আসেন তাহলে এর অ্যামাউন্ট আরও বেশি, 1,76,00,000 টাকার মতো। এটা একটা অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট। সো আপনারা একটা হিউজ অ্যামাউন্টের স্কলারশিপ পাবেন যদি আপনারা এই ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের কোনো প্রোগ্রামে সিলেক্টেড হন। হ্যাঁ, আমরা এটা সবাই জানি যে সিঙ্গাপুর খুব এক্সপেন্সিভ,
তারপরও আমি বলবো যে যদি আপনারা কোনো একটি স্কলারশিপে সিলেক্টেড হন এবং সিঙ্গাপুরে আসেন, তাহলে সেখান থেকে আপনারা অনেক টাকা সেভ করতে পারবেন। তো এবার আসি যে কি কি ধরনের ডকুমেন্টস লাগবে এই স্কলারশিপ গুলোতে অ্যাপ্লিকেশন করার জন্য। তো পাসপোর্ট খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই চেষ্টা করবেন যেন 1 থেকে 2 বছরের ভ্যালিডিটি থাকে। 2 নম্বরে আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, এটাও খুবই ইম্পর্টেন্ট। 3 নম্বরে আপনার এসওপিটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা যে কোনো টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে আপনার মোটিভেশনাল লেটার বা এসওপির উপরে তারা সবচেয়ে বেশি পরিমাণ জোর দিয়ে থাকে। সো যখন আপনারা এই এসওপি এবং মোটিভেশনাল লেটার তৈরি করবেন, অবশ্যই এই জিনিসটা কেয়ারফুলি করবেন, তাড়াহুড়া বা কারো কাছ থেকে কপি পেস্ট করে করবেন না। এটা অবশ্যই নিজের একটা স্টোরি হতে হবে যে কেন আপনি আসলে সিঙ্গাপুর চুজ করছেন, কেন নাস, এবং কেন আপনি রিসার্চে আছেন, বা কেন আপনি আপনার সেই ডিজায়ার প্রোগ্রামে আপনি অ্যাপ্লিকেশন করবেন। সো এসওপি লেখার সময় এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখবেন। এবং লেটার অফ রিকমেন্ডেশন লাগবে আপনার 2 জন প্রফেসরের বা অ্যাসোসিয়েট প্রফেসর হলেও চলবে, আর এই যারা কলেজ লেভেল আছে তাদের যে কোনো শিক্ষকের কাছ থেকে নিলেই চলবে। আর আপনার সিভিটা অবশ্যই খুব সুন্দরভাবে গোছানো থাকবে এবং সেখানে সমস্ত আপনার একাডেমিক অ্যাচিভমেন্ট এবং আপনার যে আদার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে সেগুলো খুব সুন্দরভাবে যেন সিভিতে উল্লেখ থাকে। যেমনটি বললাম যে জিআরই কিছু কিছু প্রোগ্রামের জন্য জিআরই ম্যান্ডেটরি, আবার কিছু কিছু প্রোগ্রামের জন্য জিআরই অপশনাল রেখেছে। সো আপনারা স্পেসিফিক প্রোগ্রামে গিয়ে চেক করে নেবেন। আর যদি মাস্টার্স এবং পিএইচডি করতে চান, আর সেক্ষেত্রে যদি আপনাদের ভালো পাবলিকেশন থাকে, তাহলে এটি আপনাদের জন্য একটি এক্সট্রা পয়েন্ট যোগ করবে আপনাদের স্ক্রিনিং প্রসিজিয়ারের সময়। আর ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট এটি অবশ্যই লাগবে, যদিও তাদের বলা আছে 6.5, বাট যেহেতু খুবই ভালো ইউনিভার্সিটি, তো চেষ্টা করবেন যত বেশি প্রফিসিয়েন্সি স্কোর তোলা যায় ততই আপনার স্ক্রিনিং প্রসিজিয়ারের জন্য ভালো হবে। তো যারা ব্যাচেলর করতে আসবেন তাদেরকে বলি যে আমরা যেহেতু কলেজটা বাংলাদেশেই পড়ি, তো কলেজে পড়ার সময় যদি আমাদের কোনো সুযোগ থাকে কোনো অলিম্পিয়াডে অংশগ্রহণ করার, বা কোনো কুইজ কম্পিটিশন বা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার, তাহলে আমি বলবো যে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন, এবং সেখান থেকে যদি আপনাদের কোনো অ্যাওয়ার্ড সার্টিফিকেট হয় তাহলে সেগুলো আপনারা আপনাদের আবেদনের সময় জমা দিবেন। সাধারণত আবেদনকালীন সময়টি হচ্ছে যে প্রথম সেমিস্টার, তারা যেটাকে সেমিস্টার 1 বলে, সেটি শুরু করে আগস্ট মাসে, যার ডেডলাইন থাকে ফেব্রুয়ারি 8। তার মানে আপনি 4 মাসের মতো সময় পাবেন। এই 4 মাসের মধ্যে আপনি সমস্ত ডকুমেন্টস রেডি করে আপনি ফেব্রুয়ারি 8 তারিখের মধ্যে সাবমিট করে দেবেন সেমিস্টার 1-এর জন্য। আর সেমিস্টার 2-তে সাধারণত এটা শুরু হয় জানুয়ারি থেকে, যার ডেডলাইন থাকে হচ্ছে আগস্ট পর্যন্ত। সো মোটামুটি আপনারা বেশ ভালো সময় পেয়ে যাবেন, যেহেতু এই ডকুমেন্টসগুলো রেডি করতে একটু সময় লাগে। তো আপনারা দেখে শুনে খুব কেয়ারফুলি ডকুমেন্টস রেডি করে আপনারা আবেদনের জন্য ওয়েবসাইটে চলে যাবেন। সো এবারে আমি আপনাদেরকে একটু দেখাবো যে কিভাবে আমরা এই প্রোগ্রামগুলো বা স্কলারশিপগুলো বা ফেলোশিপগুলোকে সার্চ করব এবং কিভাবে আমরা স্টেপ টু স্টেপ অ্যাপ্লিকেশন করব। খুবই সিম্পল, এই জন্য আমি আসলে আপনাদেরকে ডিরেক্টলি গুগলের মাধ্যমে দেখা দিচ্ছি। তো গুগলে এসে যদি আপনি লেখেন যে NUS স্কলারশিপ, তাহলে আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন। এর প্রথমতেই আপনি দেখবেন যে আন্ডার গ্র্যাজুয়েট স্কলারশিপের একটি পেজ। আপনি এখানে ক্লিক করলে এখানে মোটামুটি বিস্তারিত হবে এবং প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে। এই যে যেমন দেখুন যে এখানে এলিজিবিলিটির ক্রাইটেরিয়াতে যদি আপনি ক্লিক করেন সব পেয়ে যাবেন, কী কী ধরনের ক্রাইটেরিয়া আপনার দরকার এবং স্কলারশিপ বেনিফিটগুলো কী কী আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন কী কী আছে। সো আপনারা এখান থেকে একটা কম্প্রিহেন্সিভ ইনফরমেশন পেয়ে যাবেন এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় তাও এখানে সুন্দরভাবে বলা আছে। আর এই যে লিঙ্ক দেখছেন, এই লিঙ্কের মাধ্যমে আপনারা আন্ডার গ্র্যাজুয়েটে অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন। ঠিক একইভাবে আপনি যদি গ্র্যাজুয়েট লেখেন যে NUS গ্র্যাজুয়েট স্কলারশিপ, তাহলে ঠিক এরকম একটি লিঙ্কে আপনাদেরকে নিয়ে আসবে। এখানে যেমন দেখেন প্রায় অসংখ্য স্কলারশিপ অপরচুনিটি রয়েছে, যেমন কমনওয়েলথ, এই যে বললাম A*, এছাড়াও AI সিঙ্গাপুর স্কলারশিপ, অনেক 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 ধরনের ফান্ডিং অপরচুনিটি আছে। সো আপনারা যেই ফান্ডিং অপরচুনিটি অনুযায়ী অ্যাপ্লিকেশন করবেন, তার যেমন আমি যদি এখন দেখাই যে NUS রিসার্চ স্কলারশিপ আমি অ্যাপ্লিকেশন করব, তাহলে এটিতে যদি আপনি ঢুকে যান,
একটু সময় নিচ্ছে, এই যে চলে আসলো। এখানে আপনি এই স্কলারশিপের সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। এখান থেকে দেখে আপনি সেই অনুযায়ী ডকুমেন্টস রেডি করে এই নিচের দিকে আসলেই দেখবেন যে এই যে অ্যাপ্লাই নাও, হাউ টু অ্যাপ্লাই, এখানে একটা ক্লিক করলে ওরা আপনাকে এইরকম একটি উইন্ডোতে নিয়ে আসবে। এখানে আপনাদের রেজিস্টার করে প্রত্যেকটা যে ডকুমেন্টসগুলোর কথা বললাম সেই ডকুমেন্টসগুলো এবং বাকি ইনফরমেশনগুলো এখানে পুট করে সাবমিট করে দিলেই আপনার অ্যাপ্লিকেশনটি শেষ হয়ে যাবে। তারপরে তারা আপনাকে ইমেল বাবদ জানাবে যে তারা ভাইবা নিবে। তখন ভাইবা দেওয়ার পরে যদি আপনাদের সব কিছু ঠিক থাকে তারা আপনাকে একটি কনফার্মেশন ইমেল দিয়ে আপনারা সেই স্কলারশিপের আন্ডারে সিলেক্টেড হয়ে যাবেন। সো অনেকেরই কিছু ইম্পর্টেন্ট বা কিছু কিউরিয়াস কোয়ারি থাকে, তো সেই সমস্ত কোয়ারি থেকে আমি কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। যেমন প্রথমেই যেই কোশ্চেনটা অনেকেরই মাথায় খেলে যে আমরা কি একসঙ্গে একের অধিক স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারবো কি না। তো এর উত্তর হচ্ছে যে হ্যাঁ, আপনি পারবেন, তবে এটা অবশ্যই ইনশিওর থাকতে হবে যে আপনি যেই স্কলারশিপটাতে অ্যাপ্লিকেশন করবেন সেখানে বলা আছে কি না যে শুধুমাত্র আপনি এখানে অ্যাপ্লিকেশনই করতে পারবেন, বা অন্যটা যদি আপনি করেন তাহলে এই স্কলারশিপের জন্য আপনি এলিজিবল হবেন না। তো আপনি স্পেসিফিক স্কলারশিপের ওয়েবসাইটে ঢুকলে আপনি ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। 2 নম্বর যে কোশ্চেনটা থাকে যে সিঙ্গাপুরে সাধারণত যে বিভিন্ন স্কলারশিপের আন্ডারে কিছু বন্ডের অব্লিগেশন থাকে, তো এই এনইউএসএ স্কলারশিপের ক্ষেত্রেও কি আসলে আছে কিনা। উত্তরটি হচ্ছে যে হ্যাঁ, কিছু স্কলারশিপ আছে যেগুলো সাধারণত সিঙ্গাপুরের গভর্নমেন্ট বা স্পেসিফিক কোনো অর্গানাইজেশন প্রোভাইড করে, যেমন আসিয়ান বা সিঙ্গাপুরের মিনিস্ট্রি অফ এডুকেশন। তাদের কাছে ক্ষেত্রে একটি বন্ড থাকে। যেমন আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে তাদের বলা থাকে যে আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করার পরে তাদেরকে 3 বছরের জন্য জব করতে হবে সিঙ্গাপুরে। তবে তাই আমি বলবো যে যেই স্কলারশিপগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই স্কলারশিপের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখলেই আপনি এই বন্ডের যে প্রসিজারটা আছে তার পুরোটা আপনারা পেয়ে যাবেন। 3 নম্বর যে কোশ্চেনটা থাকে সেটি হচ্ছে যে আমি স্কলারশিপ চলাকালীন সময়ে আমার ফ্যামিলিকে আনতে পারবো কিনা। তো এর উত্তর হচ্ছে যে হ্যাঁ, আপনি অবশ্যই ফ্যামিলিকে আনতে পারবেন। আপনার ওয়াইফ বা আপনার বাচ্চা থাকলে আপনি অবশ্যই নিয়ে আসতে পারবেন, তবে এক্ষেত্রে আপনার ওয়াইফ এবং বাচ্চার খরচ আপনার সেই স্কলারশিপ কভার করবে না। আপনাকে যে স্কলারশিপে দেওয়া হবে আইদার আপনার সেখান থেকে তাদেরকে খরচ চালাতে হবে, বা তারা ইচ্ছা করলে পার্ট টাইম জব করেও আপনার সাথে থাকতে পারে। আর একটা কমন কোশ্চেন থাকে যে আমি পার্ট টাইম জব করতে পারবো কিনা কোনো স্কলারশিপের আন্ডারে থাকলেও। এর উত্তর হচ্ছে যে হ্যাঁ, আপনি পারবেন। এটি একটি ভালো অপরচুনিটি সিঙ্গাপুরে যে আপনি আপনার প্রত্যেকটা সেমিস্টারে 16 ঘন্টা প্রতি উইক আপনি কাজ করতে পারবেন যদি আপনি কাজ করতে চান। আর ভ্যাকেশন টাইমগুলোতে আসলে কোনো রেস্ট্রিকশন থাকে না, সেই টাইমে আপনি চাইলে ফুল টাইমও কাজ করতে পারেন। তো এই ছিল আমার আজকের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর নিয়ে একটি সংক্ষেপে ভিডিও। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন, স্পেশালি যারা আন্ডারগ্রেড করতে ইচ্ছুক এবং যারা মাস্টার্স বা পিএইচডি করতে চান তাদের জন্য এটি অনেক অনেক ভালো একটি সুযোগ হতে পারে। সো আপনাদের এই হায়ার স্টাডির যাত্রা শুভ হোক। আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি সামনের দিনগুলোতে আবারও নতুন কোনো একটি ভিডিও নিয়ে বা নতুন কোনো একটি ইউনিভার্সিটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।